আমি ডক্টর এসকে বৈদ্য আজকের হিমোগ্লোবিন বা এইচবি পার্সেন্ট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করব। এইচবি বা হিমোগ্লোবিন কেন পরীক্ষা একান্ত প্রয়োজন এবং কারা এই পরীক্ষা করবেন, কখন করবেন পরীক্ষা, এই সমস্ত বিষয় নিয়ে খুবই সহজভাবে সাধারণ মানুষের বোঝার সুবিধার্থে তথ্যমূলক পরিবেশনার মাধ্যমে কথা বলবো। তাই অবশ্যই আজকের ভিডিওটি কোনোভাবেই স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো এইচবি যেটা আমরা বলি হিমোগ্লোবিন, তো হিমোগ্লোবিন আমাদের রক্তের মধ্যে থাকে, বিশেষ করে আমাদের রক্তকণিকা যেটা আরবিসি আমরা বলি, রেড ব্লাড সেলস, এই রেড ব্লাড সেলসের মধ্যে কিন্তু হিমোগ্লোবিন থাকে। এই হিমোগ্লোবিনের কিন্তু দুটো অংশ, একটা হচ্ছে হিম বা হিমো যাই বলুন না কেন, আর একটা হচ্ছে গ্লোবিন যেটা আমরা বলি প্রোটিন। তো এই যে হিম মানে হচ্ছে আয়রন বা আমরা যেটা বলি এফি, ফেরাস বা ফেরিক, আর এদিকে হচ্ছে আপনার গ্লোবিন বা প্রোটিন মানে প্রোটিন খাদ্য যেটা আছে। তো এই দুটো অংশ নিয়ে কিন্তু আমাদের হিমোগ্লোবিন তৈরি হয়। এই হিমোগ্লোবিনের কাজ কি? হিমোগ্লোবিনের কাজ হচ্ছে আমাদের শরীরের বিভিন্ন যে সেল আছে, লক্ষ লক্ষ কোটি কোটি যে সেল আছে, সেলের মধ্যে অক্সিজেন নিয়ে যাওয়া, বহন করা এবং তার সঙ্গে নিউট্রিশন অর্থাৎ পুষ্টি বহন করা, বিশেষ করে অক্সিজেন কিন্তু বহন করা একটা গুরুত্বপূর্ণ হিমোগ্লোবিনের কাজ। অর্থাৎ আমাদের ব্রেন থেকে পা তলা পর্যন্ত সমস্ত অংশে যত সেল আছে, প্রত্যেক সেলে কিন্তু অক্সিজেন বহনের মেন কাজ করে কিন্তু হিমোগ্লোবিন। তাহলে যদি হিমোগ্লোবিন কম থাকে, হিমোগ্লোবিন ডেফিসিয়েন্সি থাকে, তাহলে বুঝতেই পারছেন আমাদের সেলে কিন্তু অক্সিজেন ঠিক মতো যাবে না, তার সঙ্গে নিউট্রিশন ঠিক মতো যাবে না। তাহলে কী হবে? আমাদের সেলগুলো পুষ্টি পাবে না, সেলগুলো দুর্বল হয়ে যাবে। তাই যাদের হিমোগ্লোবিন কম থাকে, হিমোগ্লোবিন ডেফিসিয়েন্সি থাকে, যে নর্মাল রেঞ্জ থাকে, নর্মাল রেঞ্জের বিষয়ে আমি আসছি, তার থেকে যদি কম থাকে তাহলে আপনার মাথার মধ্যে একটা অস্বস্তি হবে, সবসময় মাথা ঘোরা, মাথা দুর্বল, অনেকক্ষণ বসে থেকে উঠতে গেলে মাথা ঘুরে গেল, চোখ মুখ অন্ধকার হয়ে গেল, তার সঙ্গে মাথা ঝিমঝিম, কোনো কাজই ভালো লাগছে না, সবসময় শরীর দুর্বল লাগছে, সবসময় শুয়ে থাকতে ইচ্ছা করছে, আপনার কোনো কাজই ভালো লাগছে না, আপনি একটু পরিশ্রমের কাজ করছেন, হাঁপিয়ে যাচ্ছেন, আপনি একটু দৌড়াতে যাচ্ছেন, হাঁপিয়ে যাচ্ছেন। তো এই সমস্ত সমস্যা যাদের আছে তাদের অবশ্যই হিমোগ্লোবিন একটা পরীক্ষা করে দেখতে হবে যে ডেফিসিয়েন্সি আছে কিনা। তো এই পরীক্ষাটা খুবই দামি পরীক্ষা নয়, খুব কম দামি পরীক্ষা, মোটামুটি 100 থেকে 110 টাকার মধ্যে এটা বিভিন্ন ল্যাবে পরীক্ষা করা যায়। আপনার আশেপাশে যে সমস্ত ল্যাব আছে প্রত্যেক ল্যাবে কিন্তু হিমোগ্লোবিন পরীক্ষা করা যায়। এটা খুবই সহজভাবে পরীক্ষা ওরা করে, খরচও বেশি নয়, এটা বললাম। তো মোটামুটি এটা কখন দিতে পারেন? আপনি যখন খুশি তখন দিতে পারেন। এটা সকালে দিতে পারেন, দুপুরে দিতে পারেন, বিকালে দিতে পারেন, রাত্রে দিতে পারেন। এটা খালি পেটে, ভর্তি পেটে কোনো ব্যাপার নেই। জাস্ট 1 ml ব্লাড আপনার নেবে, 1 ml ব্লাড টেস্ট করেই কিন্তু হিমোগ্লোবিন দেখা যায়। তো হিমোগ্লোবিনের নর্মাল রেঞ্জ, বিশেষ করে মেয়েদের, অ্যাডাল্ট মেয়েদের আমি বলবো, তো যেটা নর্মাল রেঞ্জ সেটা হচ্ছে 100 ml ব্লাডের মধ্যে 11.5 গ্রাম পার্সেন্টের উপরে যদি থাকে সেটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে নর্মাল, আর ছেলেদের ক্ষেত্রে 12 গ্রাম পার্সেন্টের উপরে যদি থাকে তাহলে কিন্তু সেটা নর্মাল। আর ডেফিসিয়েন্সি মেয়েদের ক্ষেত্রে 11.5-এর নিচে যদি থাকে আর ছেলেদের ক্ষেত্রে 12-র নিচে যদি থাকে সেটা অবশ্যই ডেফিসিয়েন্সি। তখন অবশ্যই ফুড সাপ্লিমেন্ট বা আয়রন যে সমস্ত সিরাপ, ট্যাবলেট, ক্যাপসুল আমরা দিই বা বিভিন্ন বাজারে মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়, সেগুলো আপনাকে একটু দীর্ঘদিন যাবৎ নিতে হবে। এটা এমন নয় যে আপনি 10 দিন, 15 দিন, 1 মাস খেলেন ওটা পূরণ হয়ে গেল, সেটা নয়। এটা দীর্ঘদিন একটু লং টাইম খেতে হয়, কারণ আপনার যে ঘাটতি হয়েছে সেই ঘাটতি পূরণ করে আপনাকে আবার কিছু স্টোর করে রাখতে হবে, তাহলে কিন্তু আপনি আবার অনেক দিন ভালো থাকবেন। আপনার যে শরীর দুর্বলতা, কিছুই ভালো লাগছে না। তো আমাদের চেম্বারে প্রচুর পেশেন্ট আসে, বিশেষ করে বয়স্ক পেশেন্ট আসে, তাদের আমরা প্রেশার যখন চেক করি তো দেখা গেল প্রেশার অনেক কম, অর্থাৎ দেখা গেল 100/60 বা 90/50 এরকম একটা প্রেশার, বা 110/60 যখন নিচে থাকে তখন আমরা অবশ্যই তার অ্যানিমিয়া সমস্যা আছে কিনা দেখি। তো অ্যানিমিয়া পরীক্ষা করতে গেলে তো আমরা তার অ্যাপিয়ারেন্স দেখলেই বুঝতে পারি। তো আমরা মোটামুটি চোখের নিচে লোয়ার প্যালপেব্রাল যে অংশ থাকে এটা অনেকটা ফ্যাকাশে হয়ে যায়, অনেকটা সাদাটে হয়ে যায়। আমরা জিভ যদি দেখি, জিভ সাদাটে হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায়, মুখের মধ্যে একটা ফ্যাকাশে ভাব দেখা দেয়। তার সঙ্গে যেই আঙুলের ডগা অনেক সময় টিপে দেখলে যে সামনে যে দেখলে আপনারা দেখছেন যে লাল ভাব, এটা অনেকটা কমে যায়। তো এইগুলো দেখলে আমরা অনেক বুঝতে পারি যে তার হিমোগ্লোবিন কম আছে বা অ্যানিমিয়া আছে। তখন আমরা তার হিমোগ্লোবিন টেস্ট করতে দিই। তো অনেকে এটা করে না, অনেকে হয়তো পরীক্ষা করলো, তখন আমরা সঠিকভাবে জানতে পারি। সঠিকভাবে জেনে কিন্তু আমরা সেই মতো যদি মেডিসিন দিতে পারি, কারণ যার যত অ্যানিমিয়া ডেফিসিয়েন্সি থাকবে, যার যত অ্যানিমিয়া বেশি থাকবে, তার তত কিন্তু হাই ডোজে ঔষধ দিতে হবে। অ্যানিমিয়া যত বেশি থাকবে তখন ঔষধ আমরা একটু বেশি ডোজে দিই, অর্থাৎ ক্যাপসুল আমরা 2বার দিলাম, সিরাপ একটু বেশি ডোজে দিলাম। এই বেশি ডোজে দিলে, ক্যাপসুল একটু বেশি ডোজে দিলে তাহলে কিন্তু ভালো কাজ হয় এবং অ্যানিমিয়াটা কারেকশন হয়। তো এটা কিন্তু খুবই আমরা মোটামুটি যাদের এই লো প্রেশার থাকে, হাইপো টেনশন থাকে, তাদের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যে মোটামুটি 30-35-40% কিন্তু অ্যানিমিয়া থাকে, রক্তাল্পতা যেটা আমরা বলি এটা থাকে। আর এই যে রক্তাল্পতা আমাদের সমাজের একটা সমস্যার জন্য অনেক সময় বেশি হয়, সেটা হচ্ছে আমাদের কৃমি। আমরা যে পরিবেশে বাস করি, সব কিছু খাদ্য আমরা ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্নভাবে বিশুদ্ধভাবে আমরা খেতে পারি না। তো আমাদের তার মধ্যে কন্টামিনেশন হয় এই কৃমির। তো অ্যান্থালমেন্টিক এই কৃমিনাশক ঔষধ আমাদের অবশ্যই নিতে হবে যাদের বিশেষ করে অ্যানিমিয়া আছে, অর্থাৎ মেয়েদের বা ছেলেদের
যা বললাম রেঞ্জের থেকে যদি বেশ কিছুটা কম থাকে তাহলে 3 মাস অন্তর, আমরা বলি 3 মাস অন্তর আপনি অ্যানথালমেন্টিক বা কৃমিনাশক ঔষধ নেবেন। এই কৃমিনাশক ঔষধ বিভিন্নভাবে পাওয়া যায়, অ্যালবেন্ডাজল, মেবেন্ডাজল, পাইরেন্টাল প্যামোয়েট, নিটাজোক্সানাইট, বিভিন্ন কম্পোজিশনের আছে, বিভিন্ন জেনেরিক নামে আছে। তো কার কোনটা কতটা পরিমাণ লাগবে সেটা অবশ্যই ডক্টরবাবু বলে দেবেন। ডক্টরবাবুকে দেখালে তিনি কৃমিনাশক যে ঔষধ দেবেন এটা 3 মাস অন্তর আপনাকে নিতে হবে। 3 মাস অন্তর যদি কৃমিনাশক ঔষধ নেন এবং যদি ঠিকমতো আপনি আয়রন সাপ্লিমেন্ট নেন ডক্টরের অ্যাডভাইস মতো, তার সঙ্গে যে খাদ্যগুলো আমরা বলি যে ডায়েটগুলো আপনি নিতে পারেন যেগুলো আপনার অ্যানিমিয়া ঠিক করতে সাহায্য করবে, আয়রন সোর্স যেগুলো বেশি আছে সেগুলো আমরা বলি সবুজ শাকসবজি, গ্রিন ভেজিটেবলসের মধ্যে প্রচুর পরিমাণ আয়রন আছে, তার সঙ্গে আলুর মধ্যে আয়রন আছে। ডেলি যদি আলু আমরা যাদের অ্যানিমিয়া আছে ঠিকমতো খেলে এটা কিন্তু কারেকশন হয়। কিশমিশ, ড্রাই ফ্রুটস আমরা বলি কিশমিশ, খেজুর, সোয়াবিনের মধ্যে প্রচুর আয়রন আছে, আমলকির মধ্যে আছে, গমের আটা রুটির মধ্যে আয়রন আছে, গমের আটা রুটি আপনারা খেতে পারেন বা গমের আটার দিয়ে বিভিন্ন আইটেম করে আপনারা খেতে পারেন। তার সঙ্গে ছোলা, জাগারি, রাজমা, মেথির মধ্যে প্রচুর আয়রন আছে, তো এগুলো বেশি পরিমাণে নিতে হবে, তার সঙ্গে আয়রন সাপ্লিমেন্ট নিতে হবে, তাহলে অবশ্যই এটা ঠিক করা যায়। আর একটা ব্যাপার হচ্ছে যে আয়রন খেয়ে অনেকের পেটের সমস্যা হয়, বিশেষ করে কনস্টিপেশন অর্থাৎ পায়খানা টাইট হয়ে যায়, এটা অবশ্যই একটা সমস্যাজনক ব্যাপার। আমরা ঔষধ দিলাম কিন্তু অনেকের এই পেটের সমস্যা বা পায়খানা টাইট হয়ে যাওয়ার জন্য তারা কিন্তু ঔষধ বন্ধ করে দেয়, বেশি দিন খায় না, আমাদের কাছে এসে বলেও না, এবং তারা এই যে কিছুদিন খেয়ে বন্ধ করে দিল তাহলে যে আয়রন ডেফিসিয়েন্সি ছিল, অ্যানিমিয়া ছিল, সেটা কিন্তু ঠিক হলো না। তা যাদের এই সমস্যা হবে, কনস্টিপেশন হবে বা পেটের একটা হজমের সমস্যা হচ্ছে, গ্যাস অম্বল হচ্ছে, পেট বুটবাট করছে, বা যাদের আমসা অনেক সময় পেটের একটা আমসা তৈরি হতে পারে বা পেটের পাতলা পায়খানার সমস্যা অনেক সময় হয়, তো এগুলো যাতে পেটের একটা সমস্যা দেখা দেবে আয়রন ট্যাবলেট খেয়ে, আয়রন প্রিপারেশন খেয়ে তাদেরকে অবশ্যই আমাদের কাছে আসতে হবে। এর বিকল্প কিছু ঔষধ আছে, অর্থাৎ আয়রনের অনেক রকম কম্পোজিশন আছে। একটা প্রিপারেশনের কোনো সমস্যা হলো আমরা তখন প্রিপারেশন ঘুরিয়ে দিই, এটা অবশ্যই আপনাদেরকে মানতে হবে, এটা আমাদেরকে অবশ্যই সবই আপনার সুবিধা অসুবিধা আমাদেরকে জানাতে হবে, তাহলে আমরা অবশ্যই সেই বিষয়ে সাবধান হবে এবং সেইভাবে আপনাদেরকে অ্যাডভাইস দেবো কোনটা করলে আপনার ভালো হয়। তো এটা অবশ্যই প্রত্যেকের সচেতনতার প্রচার থাকলো, কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমরা এটা প্রচুর পরিমাণে পাচ্ছি। আর এটা পরীক্ষা করতে অবশ্যই আপনারা অবহেলা করবেন না, পরীক্ষা অবশ্যই করবেন, পরীক্ষা রিপোর্ট আমাদের দেখাবেন, তাহলে সেই অনুযায়ী যদি আপনারা এটা করেন তাহলে যে হাইপোটেনশন বা লো ব্লাড প্রেশার, সবসময় মাথা ঘুরছে, মাথা শরীর দুর্বল, এগুলোর থেকে রেহাই পাবেন। আর যাদের প্রেগন্যান্সি আছে, বাচ্চা বুকে দুধ খাচ্ছে, তাদেরকে তো ব্যাপারে আরও সাবধান হতে হবে। এবং বাচ্চাদেরও কিন্তু এটা হয়, অনেক সময় অ্যানিমিয়া হয়, তো বাচ্চাদের ড্রপ বা কিছু সাসপেনশন আছে সেগুলো আমরা বাচ্চাদেরকে দিই, কিছুদিন খেলে কিন্তু বাচ্চাদের যে শারীরিক দুর্বলতা, খিদে কমে যাচ্ছে, জিভে ঘা হচ্ছে, মুখের চারিদিকে ঘা ভাব হচ্ছে, এটা কিন্তু অ্যানিমিয়ার জন্য হতে পারে, রক্তাল্পতার জন্য হতে পারে। তো এ ব্যাপারে অবশ্যই প্রত্যেকের সচেতনতা দরকার। আজকের বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো প্রত্যেকের সুস্থ কামনা করে আজকে এখানেই শেষ করছি।